আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের আজকের বিশেষ রাউন্ড টেবিলে। আপনারা জানেন পুরো বাংলাদেশ এবং এই উপমহাদেশেই বলতে পারি আজকের যে বিশেষ ঘটনা। আমরা ব্যথিত যে বাংলাদেশের এক অবিসংবাদিত আপসহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি মৃত্যুবরণ করেছেন ভোর 6টায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তবে এটি এক নশ্বর জীবনের শারীরিক মৃত্যু। তার চেতনা, তার রাজনৈতিক কর্ম, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি এক আপসহীন, এক দৃঢ় চরিত্র হিসেবেই থাকবেন, এটি আমরা বিশ্বাস করি। আজকের রাউন্ড টেবিলে আমরা তার রাজনৈতিক এবং ব্যক্তিজীবন নানা দিক নিয়ে কথা বলতে চাই, তাকে আরেকটু জানতে চাই। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, সাথে সাথে স্বাগত জানাচ্ছি আজকের তিনজন আলোচককে। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির মিডিয়া সেলের প্রধান ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক কল্যাণ ট্রাস্ট জনাব এম আব্দুল্লাহ, আপনাকে স্বাগত। আমাদের সাথে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব কামাল উদ্দিন সবুজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে একটি সংবাদপত্রের হেডলাইন দেখছিলাম, গৃহবধূ থেকে দেশনেত্রী হওয়ার যে যাত্রা বেগম খালেদা জিয়ার, তার চলে যাওয়াটা আসলে খুবই ধীরে ধীরে আসলো আমাদের মাঝে। তো আমরা তাকে নিয়ে চর্চাই করছি এবং তিনি আসলে এখন কোনো একটা দলের নেত্রী নন, তিনি আসলে সারা দেশের একজন জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছেন। কিন্তু তিনি তো আসলে শুরু থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। স্বামী হারানো একজন তরুণী কিভাবে আসলে রাজনীতিতে আসলেন, এমন একটা দলের হাল ধরলেন, যদি আমাদেরকে শুরুটা বলেন, কারণ এই প্রজন্মের অনেকেই আমরা দেখিনি সেই সময়টা। হ্যাঁ, প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। আজকে পুরো দেশ শোকাহত, আমরা জানি সবাই। একটা মহাকালের প্রস্থান হয়েছে, সবাই সেরকম করে দেখছি আমরা। এই বাংলাদেশের রাজনীতির জগতে কেন, আমরা এই পরিমণ্ডলে আমরা বোধহয় কোনো একজন ব্যক্তিকে ঠিক এত বড় অভিভাবকত্বের জায়গায় দেখিনি কখনো। প্রত্যেকেরই ব্যাপারে হয়তো কিছু না কিছু মানুষের পছন্দ অপছন্দের জায়গা ছিল, সেই জায়গাতে উনি সব কিছুকে ছাপিয়ে সবার মনের মণিকোঠায় জায়গা করে নেওয়ার একটা অসাধারণত্ব জন্ম দিয়েছেন নিজের মধ্যে। আমরা সবাই জানি যে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব তিনি পালন করছিলেন, দেশের প্রধান হিসাবে সরকারের, তখন কিন্তু তাকে আমরা দেখিনি তেমন করে। যেটা বরাবর দেখা যায় যে একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তার পরিবারকে বা স্ত্রীকে সবসময় জনসমক্ষে আনেন, বা সেই ব্যাপারটি যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেন নাই, তো ফলে আমরা তাকে চিনতাম না। যার জন্য গৃহবধূ শব্দটি এসছে এই জন্য যে যখন হঠাৎ করে তিনি শহীদ হলেন তার স্বামী, তখন একজন গৃহবধূ যার ঠিক রাজনীতির কোনো শিক্ষা তো ছিল না, আগ্রহও ছিল না, প্রয়োজনও ছিল না, এবং ঠিক সেই পরিস্থিতিতে যখন আমরা দেখেছিলাম যে জাস্টিস সাত্তার তখন সাময়িকভাবে কিছুদিনের জন্য এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব তিনি নিয়েছিলেন, কিন্তু সেটাও তার পক্ষে দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তো খুবই সেই সময়কার রাজনৈতিক দায় পূরণের জন্যই তাকে কিন্তু অনিচ্ছা সত্ত্বেও রাজনীতিতে আসতে হয়েছিল। তার ছোট দুটো বলতে পারি আমরা কিশোর বয়সী দুজন সন্তান, তার ছেলে তাদের ছিল, তাদেরকে দেখাশোনার দায়িত্বর পাশাপাশি তাকে পুরো একটা দলের দায়িত্ব নিতে হচ্ছে এমন একটা সময় যখন পুরো দেশ স্বৈরাচারের বিরুদ্ধে ঠিক বলতে গেলে পেরে উঠছিল না, এরকম একটা জায়গা ছিল। আর ঠিক সেই জায়গাতে যখন অন্যরা অনেকেই, তাদের অনেকেরই পদস্খলন হয়েছেন, আদর্শ বিচ্যুত হয়েছেন, সেখানে কিন্তু তিনি এক সেকেন্ডের জন্য কিন্তু তিনি তার জায়গাটা ছাড়েন। যার রাজনীতির কোনো শিক্ষা ছিল না, তার রাজনৈতিক কোনো বলতে গেলে কোনো রকম কোনো, এমনকি স্কুলের কোনো স্কুল ক্যাপ্টেনের হওয়ার মতন কোনো নির্বাচনেও যিনি অংশ নেননি, সেরকম একটা মানুষ, প্রকৃতপক্ষে একেবারে সাদামাটা তার জীবনযাপন। সেই জায়গা থেকে হঠাৎ করে দেশের একটা অন্যতম বৃহত্তম দল, রাজনৈতিক দলের দায়িত্ব তিনি নিয়েছিলেন, এবং তিনি যখন এই দায়িত্বটা নিয়েছিলেন তখন যে বড় বড় মাপের রাজনীতিবিদরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে ছিলেন, তারা কিন্তু একে একে অনেকে চলে গেছেন তখন তার পাশে থেকে। বলতে গেলে তিনি শূন্য থেকে শুরু করেছেন, এবং একটা সামরিক শাসকের বিরুদ্ধে নিজের সেই অসম সাহসী অপরাজয় যুদ্ধটা উনি চালিয়ে গেছেন, যার জন্য দেশের মানুষ কিন্তু আপসহীন শব্দটিকে তার জন্য এমনি এমনি কেউ তাকে দিয়ে দেয়নি। এবং সেই আপসহীন শব্দটার সাথে উনি নিজের
যতটা বেশি সম্ভব তার প্রতি মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বস্ত তিনি থাকবার সেটা জন্য ধরে তিনি রেখেছেন। ততটাই আপোষহীন ছিলেন। জি, আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু জনাব কামাল উদ্দিন সবুজ আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনারাও তো আসলে সেই পুরো সময়টা দেখেছেন যখন আসলে বেগম জিয়া রাজনীতিতে পদার্পণ করলেন এবং প্রথমে তো সহসভাপতি হিসেবে তিনি বিএনপির সঙ্গে জড়িত হলেন। তারপর আসলে কিভাবে এই যে সকলের কাছে দেশ মাতা হয়ে ওঠার একটা ব্যাপার, এই জায়গাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আসলে? ধন্যবাদ। আমি ওনাকে আসলে যখন উনি রাজনীতিতে এসেছেন এর পরে দেখেছি মানে তখন আমি স্টুডেন্ট ছিলাম। যখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন ছিল, যেটা তোর মাঝপথে, তখন আমরা এই পেশায় এসেছি আমি আর কি। তখন থেকেই আমি ওনাকে একদম কাছ থেকে দেখার আমার সুযোগ হয়েছে। পেশাজীবী হিসাবে, আমি একজন সাংবাদিক হিসাবে ওনাকে কাছে দেখার সুযোগ হয়েছে এবং আমি ওনাকে সংবাদকর্মী হিসেবে কভার করার ক্ষেত্রে আমি যখন দেখেছি, তখন আপনারা জানেন যে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু যখন রাষ্ট্র পরিচালনায় আসলেন, উনিও কিন্তু ওই অনেকটা রাষ্ট্র পরিচালনা বা পরবর্তী রাজনীতিতে আসে এবং খালেদা জিয়ার রাজনীতিতে কিন্তু একটা সিমিলারিটি আছে। সেটা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা আমরা জানি যে ওনাকেও কিন্তু সৈনিক একটা, আপনি জানেন যে 7ই নভেম্বর 1975 সালের যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের পরে এদেশের মানুষ এবং সিপাহী জনতার যে বিপ্লব, তারাই ওনাকে আবার রাজনীতি নিয়ে এসেছেন। উনি যে খুব উইলিংলি এসেছেন তা না, কিন্তু অতটুকুই যান। পরবর্তীতে উনি এখন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক হিসেবেই উনি এই পৃথিবী থেকে গেছেন। এবং খালেদা জিয়াকেও আমরা তেমনি দেখি যে উনি যখন প্রেসিডেন্ট জিয়াকে হারালেন খুব অত্যন্ত কম বয়সে, এরপরে ওনার যে রাজনীতিতে আসা, সেটাও কিন্তু তখনকার যে বিএনপির যে অবস্থা ছিল, আপনি জানেন যে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা ছিল জোর করে এরশাদ ক্ষমতা দখল করে নিয়ে। এরপরে যে বাস্তবতা দাঁড়িয়েছে, সেই বাস্তবতায় ওই দলের নেতারাই এবং কর্মীরাই এবং সমর্থকরাই ওনাকে আসলে রাজনীতিতে এনেছে। তো কাজে এবং পরবর্তী পর্যায়ে যিনি কখনোই রাজনীতি করেনি, শুধু তাই না, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জীবিতকালে কখনো তেমন ওনাকে দেখাও যেত না। মাঝে মাঝে হয়তো দু একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে কিংবা কখনো বিদেশ সফরে গেলে এরকম দিয়ে একটা ফার্স্ট লেডি হিসেবে হয়তো গেছেন। এছাড়া সব জায়গায়ও না। এই ধরনের একজন মানুষ, স্বৈরাচার বিরোধী যে 9 বছর উনি যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, উনি ছিলেন প্রধান নেত্রী, কিন্তু আমাদের আলোচনার প্রধান নেত্রী হিসেবে আন্দোলন করেছেন এবং শেষ পর্যন্ত উনি ওনার এবং জায়গায় দেখেন ওই stick সময় ছিলেন। কিন্তু আপসীর নেত্রী হিসেবে এই স্বীকৃতিটা পেয়েছেন। এটা কিন্তু এই যে ওনাকে এই স্বীকৃতি দেওয়া, এটা কিন্তু উনি রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু জনগণ তাকে দিয়েছে এবং সেটা কিন্তু আমৃত্যু সেটা উনি এই আপোষহীন রয়ে গেছেন। এই আপোষহীনতা গণতন্ত্রকে পুনরুদ্ধারের আপোষহীনতা, এই আপোষহীনতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেওয়া, এই আপোষহীনতা ছিল এই দেশের মানুষের এবং এই দেশের স্বার্থের পক্ষের আপোষহীনতা এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় সেটা না মানার আপোষহীনতা। সর্বদিক থেকে আরো অনেক কিছু বলা যাবে। এই যে আপোষহীন হয়ে উঠা, এখনো দেখেন আমরা যে জিনিসগুলো নিয়ে আসলে এখনো লড়াই করে, তিনি অনেক আগেই বলেছেন যে আমরা সবার বন্ধু হতে চাই কিন্তু প্রভুত্ব আমরা মানব না। এই কথাগুলো তো এখনো আসলে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের পাথেয় হয়ে থাকবে। জনাব এম আব্দুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন এবং যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তখন আপনি প্রধানমন্ত্রী কার্যালয়ে বিট করতেন। সাংবাদিক বান্ধব হিসেবে কেমন ছিলেন নেত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া? দেখুন, বেগম খালেদা জিয়াকে আমার 3 ধাপে দেখার সুযোগ হয়েছে। শুধু এই যে ফেসিবাদী শাসনে তার যে নিপীড়িত হওয়া, এছাড়াও 3টা ধাপেই আমার দেখার সুযোগ হয়েছে। বিশেষ করে 91 থেকে 96 তার প্রধানমন্ত্রিত্বকালের একটা বড় অংশে তার সংসদ সহ এসব কভার করতে গিয়ে তাকে দেখেছি। তারপরে 96 থেকে 2000 পর্যন্ত তার যে চার দলীয় জোট গঠন এবং সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 2001 সালে যে তিনি একটি ভূমিধস বিজয় আবার ছিনিয়ে আনলেন। 91 সালের কথা যদি আপনি বলেন, দেখবেন যে 91 সালে কেউ কিন্তু বিশ্বাস করতে পারছিল না যে বিএনপি ক্ষমতায় আসবে। এইরকম একজন গৃহবধূ রাজনীতিতে এসে তিনি মাত্র 10 বছরের ব্যবধানে চরম প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে দলকে প্রথমবারের মতো আবার ক্ষমতায় নিয়ে আসলেন। এবং কি ক্যারিজমেটিক গুণ আসলে তাকে, এই ক্যারিজমেটিক গুণটা আমি বলবো যে তার মধ্যে কোনো ভানভনিতা ছিল না।
তাই তিনি কোনো যেটা বিশ্বাস করতেন তিনি সেটা বলতেন এবং তাকে দেখে সেটা বোঝা যেত। আমরা যে অন্য নেত্রী যিনি এখন আজকে দেশ ত্যাগ পালিয়ে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তার কিন্তু মুখের কথা আর অন্তরের সাথে বাংলাদেশের মানুষ কখনো মিল খুঁজে পায়নি। বেগম জিয়া খালেদা জিয়া কিন্তু সবসময়ই তিনি যেটা বিশ্বাস করতেন দৃঢ়ভাবে সেটা ওন করতেন এবং সেটাই তিনি অ্যাসার্ট করতেন She was এবং very বলতেন। genuine. হ্যাঁ, একবার যেমন তার মধ্যে কোনো কৃত্রিমতা কেউ কখনো দেখেনি। তিনি যে এক একটা ইস্যুতে যখন কথা বলতেন তার বক্তব্য মন্ত্রীর মুগ্ধর মতো আমরা যে কাভার করেছি, অনেক সময় আমরা এগুলো নোট নিতে গিয়ে হিমশিম খেতাম, কারণ বক্তব্যের আকর্ষণে আমরা এতটাই অনেক সময় মুগ্ধ হয়ে গেছি যে নোট নিতে গিয়েও আমাদের অনেক সময় বিচ্যুতির জায়গা হয়েছে। তো এই বিষয়গুলো আমি সারা দেশে তার সাথে, বিশেষ করে 96 সালের নির্বাচনের আগে পুরো দেশের যে নির্বাচনী সফরটা আমার সেখানে বিএনপিবিতে কাজ করার কারণে সেখানে সফর সঙ্গী হওয়ার সুযোগ হয়েছে। আর 2001 সালে তো টানা সফর প্রায় 10,500 আমরা হিসাব করেছিলাম যে নির্বাচনী সফর শেষে 10,500 কিলোমিটার তিনি রান করেছেন নির্বাচনী সফরে, এবং সেই সময়টাতে কি পরিমাণ তার অক্লান্ত পরিশ্রম আমরা দেখেছি। এবং তাকে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, আমরা আর পারছি না, এরকম আমাদের শরীরটা ছেড়ে দিচ্ছে, কিন্তু তাকে দেখেছি রাতের 1টা, 1:30, 12টা, 10টা তিনি যেখানে যে মঞ্চে উঠছেন মানুষের জনসমুদ্রে দাঁড়াচ্ছেন এবং তার মধ্যে কোনো রকম ক্লান্তি দেখি নাই। তিনি দেশের জন্য নিজেকে এমনভাবে উৎসর্গ করেছিলেন এবং গণতন্ত্রের জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে তার কিন্তু আপনি আগাগোড়াই আপনি দেখবেন যে তিনি কখনোই, আপনি অন্য নেতাদের দেখবেন বিভিন্ন সময়ে কিন্তু তাদের বিচ্ছুতি, তাদের এদার ওদার করার সুযোগ দেখা গেছে, কিন্তু আমরা দেখেছি, কিন্তু তার বেলায় আপনি দেখবেন একদম একটা ধারাবাহিকতা। তিনি কখনোই আধিপত্যবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের প্রশ্নে কখনো তিনি আপোষ করেন নাই। এত বড় নিপীড়নের শিকার হয়েছেন গত 15 বছরে। তার কাছে বিশেষ করে আমি বলতে চাই যে 111-এর সময়, 111-এ যখন তার উপর নিপীড়ন নেমে আসলো, তার সাথে বোঝাপড়া হচ্ছে। আমি ব্রিগেডিয়ার হান্নান শাহ আমার সাথে খুবই, আমরা সম্পর্কের জায়গাটাতে খুব গভীরতা ছিল, একই জেলায় বসবাস সূত্রে এবং অন্যান্য কারণে। আমি ব্রিগেডিয়ার হান্নান শাহ যখন বেগম জিয়ার সাথে যোগাযোগ, সম্পূর্ণ নানান বিভ্রান্তি যে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তিনি চলে যাবেন, এইসব বিভ্রান্তি যখন ছড়ানো হচ্ছে, শেখ হাসিনা অলরেডি চলে গেছেন, তখন ব্রিগেডিয়ার হান্নান শাহ একটা চ্যানেলে সবসময় তার সঙ্গে যোগাযোগ, প্রকৃত অবস্থাটা জানার চেষ্টা করতে। আমি পেশাগত কারণে প্রত্যেকদিন সকালে ব্রিগেডিয়ার হান্নান শাহ এই যে ডিএইচএস এর বাসায় চলে যেতাম। তিনি যেই সূত্রগুলোর সাথে, যে মাধ্যমে যোগাযোগটা রাখতেন বেগম খালেদা জিয়ার সাথে, মানে গ্রেপ্তার হয়ে যাওয়ার আগ পর্যন্ত, আমরা প্রকৃত অবস্থাটা সেখানে জানার চেষ্টা করছি, তার মনোভাবটা। এই যে তাকে কোনো অবস্থাতে, তার সন্তানকে আমরা এমনও শুনেছি, এটা বাবুল ভাই হয়তো আরো ভালোভাবে বলতে পারবেন, তার সন্তানকে নির্যাতন করা হচ্ছে, তার চিৎকার শোনানো হচ্ছে তাকে, যে আপনি বিদেশে যাওয়ার জন্য রাজি হইতে হবে, না হলে আপনার সন্তানের অবস্থা আপনি দেখেন। এই সন্তানের এই আজাদির চিৎকার শুনেও তিনি কিন্তু কোনোভাবেই মস্কার নেই। এটাই হচ্ছে বেগম খালেদা জিয়া। ডাক্তার পাভেল, আপনার কাছে আমি এটা একটু জানতে চাই যে মানে একটা করুণ দিকও তো আছে। একজন দেশনেত্রী, সবাই যার জন্য দোয়া করছেন, এখন আজকে আমরা সবাই শোক পালন করছি, তার বাইরে গিয়ে একজন তরুণী, যিনি তরুণী বয়সে স্বামী হারালেন, 2টা সন্তান, কারাগারে থাকা অবস্থায় মাকে হারালেন, গৃহবন্দী থাকা অবস্থায় ছোট ছেলেকে হারালেন, এক ছেলেকে মানে নির্যাতন করে করে দেশের বাইরে গেলেন, এবং এই 17 বছর যিনি অপরুদ্ধ থাকলেন একা নিঃসঙ্গ এক জীবনে, সেই খালেদা জিয়ার জীবন সম্পর্কে যদি আমাদের একটু বলেন। আসলে একটা মানুষের এই অসাধারণত্বের কথা যেটা আপনি বললেন, এর কাছাকাছি পৌঁছানো খুব কঠিন। দ্বিতীয় কোনো একটা তুলনা দিয়ে এখানে বোধহয় পৌঁছানো কোনোভাবে সম্ভব না। আমরা যদি আরও পেছনে যাই, 71 সালের সেই 25শে মার্চের, সেই 26শে মার্চের প্রথম প্রহরে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যখন স্বাধীনতার ঘোষণা করেছিলেন, তখন কিন্তু এই পরিবারটিকে কিন্তু পরিপূর্ণভাবে দেশের সবচেয়ে বিপদসংকুল পরিবার করে রেখে গেছিলেন, যিনি নিজের পরিচয় দিয়ে স্বাধীনতার ঘোষণা করেছেন। তারপরেও কিন্তু তিনি তার এই 2টো সন্তান নিয়ে পালিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানিদের হাতে ধরা পড়ে সেখানেও বন্দিত্ব বরণ করেছেন। এই অংশের কথা হয়তো আমরা ওইরকম করে অনেকে বলি না। সব কিছু মিলে একেবারে একটা সাধারণের পর্যায় থেকে শুধুমাত্র দেশকে রক্ষা করা না, পরিবারকে রক্ষা করা, সন্তানদেরকে গড়ে তোলার চেষ্টা করা, সবগুলো কিন্তু একই সাথে উনি চালিয়ে গেছেন। আর সবচাইতে বড় জিনিস, তার ভিতরে অসম একটা ধৈর্য রয়েছে, মানুষের কথা শুনবার আগ্রহ যেটা রয়েছে। এবং আমরা অনেকে জানি যে তিনি শোনেন বেশি, বলেন কম।
এটা উপলব্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে কখন, তিনি যখন দেখেন যে মানুষটি ঠিক তাকে বুঝবার চেষ্টা করছেন। এই প্রত্যেকটা মানুষের কাছে মনে হচ্ছে যে আমার নিজের পরমাত্মীয়র যে অনুভূতি একটা মানুষকে দেখলে পাই, বেগম খালেদা জিয়াকে দেখলে দেশের প্রত্যেকটা মানুষই মনে করতেন যে উনি তো আমার আত্মীয় হতে পারেন, কারণ উনি তো আমার কথাই বলছেন, উনি আমার মতো করে ভাবছেন, এবং তার ভেতরে কোনো রকম পরশ্রী কাতরতা নেই, কারো ব্যাপারে কোনো কটূক্তি করা নেই। এমনকি তাকে নির্যাতনের পরেও তিনি সেটিকে অভিযোগ হিসাবে কোথাও আনছেন না। এমনকি নির্যাতিত হলে যেরকম আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদের একটা অভ্যাস থাকে যে সেটাকে রাজনীতির একটা অনুষঙ্গ করে সেখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা থাকে, ওনাকে যখন আপনারা সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন তখন বলেছেন ওগুলো থাক, প্রতিহিংসার কোনো কথার মধ্যে উনি কখনো নিজেকে নিয়ে যাননি। আর এই যে পারিবারিক ব্যাপারগুলোকে, এটা কিন্তু কখনো জনসমক্ষেও উনি কখনো আনেননি। তার যে এই যে কষ্টটা গেছে, এই যে যাতনাটা তার উপর দিয়ে গেছে, যে তার মাকে তিনি হারিয়েছেন, তার ছোট সন্তান তার চোখের সামনে চলে গেছে, তার আরেক বড় সন্তান তারেক রহমান সাহেবকে নির্যাতনে পঙ্গুত্বের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে, এগুলো নিয়ে তাকে যখন তার ছেলের পাশে আমরা দেখি, তাই সেই শোকাতুর একটা মায়ের চিত্রের মধ্যে থেকে পুরো দেশের মানুষ সহানুভূতিকে খুঁজে পায়। কোনো রকম প্রতিহিংসার আগুন তার চোখে কখনো কেউ দেখেনি। এই মহীয়সী অবস্থানটা তৈরি করাটা খুব সহজ জিনিস নয়। এখন বলা যতটা সহজ আমরা উদযাপন করছি, কিন্তু এই পুরো জীবনটা কাটানো এত সহজ না। ওনাকে আমরা দুটো চারটা কথার মধ্যে দিয়ে তাকে মূল্যায়ন করতে পারবো না। এটা একদম তাই। কামালউদ্দিন সবুজ, আমি আসলে সেই দিনটার কথা মনে করতে চাই। এটা তো একেবারে আমাদের চোখের সামনে, যখন 5ই আগস্টের পরে আসলে একটা দীর্ঘ বন্দিত্বের জীবন থেকে তিনি মুক্তি পেলেন। হসপিটালের বেডে থেকে তিনি যে কথা বলেছিলেন যে কেউ যাতে হিংসা পরায়ণ না হয়, সবাই যাতে ধৈর্য ধারণ করে, এটাও কিন্তু তার পুরো রাজনৈতিক জীবনেরই একটা প্রতিফলন। আপনি আসলে বর্তমান রাজনীতিকে সবাই বলছেন যে একটা কঠিন সময়ে আমরা বড় প্রয়োজনীয় মানুষটিকে হারালাম, এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ। এই যে আপনি যে কথাটা বললেন, দেখেন উনি জীবনে অনেকগুলি পার্সোনাল ট্র্যাজেডি যেটা সহ্য করা অনেকের পক্ষে সম্ভব নয়। যেমন একদম তরুণ, একদম 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 অল্প বয়সে উনি ওনার স্বামীকে হারিয়েছেন। এরপরে উনি রাজপথে নেমেছেন। এরপরে ওনার জীবদ্দশায় ওনার ছোট ভাই মারা গেছে, ওনার জীবদ্দশায় ওনার প্রিয় সন্তান মারা গেছে, মা মারা গেছে, হ্যাঁ মা বাবা মারা দুজনই মারা গেছে, এমনি সন্তান মারা গেছে। তো এর চেয়ে এতগুলি ট্র্যাজেডি নিয়ে উনি ওনার জীবন নিজের, আজকে উনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। এবং দেখেন এই যে 17 বছরে উনি যে নির্যাতনের শিকার হয়েছেন, এই নির্যাতনের এত কিছুর পরেও উনি কিন্তু কখনোই প্রতিহিংসার কথা বলেননি। এবং প্রতিহিংসা, যে আপনি যেটা বললেন যে প্রতিহিংসার রাজনীতিতে উনি বিশ্বাস করতেন না। বিশেষ করে ওনাকে যে আপনার মিথ্যা মামলায় শেখ হাসিনার সরকার যে আপনার তাকে জেলে নিয়ে গেলেন, এবং সেখানে এটা তো বলা হয়ে থাকে যে ওই জেলে যাওয়ার পরে উনি সুস্থ মানুষ গেলেন, বেরিয়ে আসলেন অসুস্থ হয়ে। এটা নিয়েও তো একটা আসলে গবেষণার বিষয় আছে, এটা নিয়েও কিন্তু নানা আলোচনার বিষয়, যদিও এটা একটা এটার সঙ্গে মেডিকেল সায়েন্স রিলেটেড, ডাক্তাররা ভালো বলতে পারবেন না, যাক সেই আলোচনা আমি যাচ্ছি না। একটা সুস্থ মানুষ গেলেন, অসুস্থ হয়ে বেরিয়ে আসে, এরপরে উনি আর বেশি দিন আমাদের মাঝে থাকলেন হতো না। এই যে অল্প সময়ের জন্য আসলেন, এই যে নির্যাতনটা উনি ভোগ করলেন, এটা উনিই ভালো জানেন যে কী পরিমাণ নির্যাতন উনি মানসিক এবং শারীরিক নির্যাতন ভোগ করেছেন, এবং আল্লাহ জানে, আর আমরা কিন্তু জানি না। উনি কিন্তু এসে কিন্তু এটা বর্ণনাও করেন নাই, এবং এটা কিন্তু পাবলিকও করেন না। উনি ওই সিম্প্যাথি বেচে আসলে জনপ্রিয়তা নিতে চান। হ্যাঁ, এবং দেখেন উনি এসে তখন কিন্তু উনি অসুস্থ, কিন্তু এই অবস্থায় উনি বলছেন যে উনি কেউ যাতে প্রতিহিংসার রাজনীতি না করেন। এই যে আপনার এইরকম একজন খালেদা জিয়া হয়ে ওঠা, এইরকম একজন রাজনীতি বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আমার কাছে, আমি জানি না আর এই ধরনের আরেকজন নেতা হয়ে উঠবেন কিনা, আমি জানি না। এম আব্দুল্লাহ, আপনার কাছে আমি যাই। মানে এই জীবনে তো উনি মানে হিংসা পরায়ণ নন, কিন্তু ওনাকে তো আসলে সহ্য করতে হয়েছে বারবার। স্লাট শেমিং থেকে শুরু করে একজন নারী যখন নেত্রী হয়ে উঠছেন, নানা ধরনের স্লাট শেমিং এর মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। কিন্তু তারপরেও যে দৃঢ়চেতা খালেদা জিয়া, তিনি তো আসলে নারী নেতৃত্বের জন্য বাংলাদেশে একটা আপোষহীন জায়গা থাকবে। তিনি বাংলাদেশের প্রথম নারী নেত্রী। আপনার কি মনে হয় আসলে বাংলাদেশে নারী নেতৃত্বে তার ভূমিকা কেমন গুরুত্বপূর্ণ হয়ে থাকবে? বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে তার অবদান কিন্তু অবিস্মরণীয়। এটা অনেকে বলেন না, ভুলে গেছেন। বাংলাদেশে যে প্রাথমিকে যে বিনা মানে ফ্রি শিক্ষা, এটা কিন্তু তার প্রবর্তিত।
এটা তা না হলে বাংলাদেশে আজকে ইতিহাস কিন্তু শিক্ষার ইতিহাস অন্যরকম হতে পারত। নারীদের জন্য তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেভাবে তিনি নারী শিক্ষার বিষয়টাকে তার দায়িত্বের পরপরই তিনি যেটা করেছেন, এটা কিন্তু একটা বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখে থাকার মতো। তিনি যে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এইটা তাকে এই জায়গাটাতে তার প্যারালাল কিন্তু আর কেউ নাই। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের আমরা যে সুযোগটা পেয়েছি, এটা কিন্তু তার হাত ধরে। তিনি দায়িত্ব নেওয়ার পরে এটা গড়িমসি করতে পারতেন, কিন্তু দায়িত্ব নেওয়ার পরেই তিনি সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশকে সংসদীয় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সঙ্গে সঙ্গে সেটা কিন্তু তিনি করেছেন। তিনি যে যুগান্তকারী যেসব পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, বিস্তারিত বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সেটা বলা যাবে। আপনি মিডিয়ার জন্য, আমি যেহেতু আমি একজন মিডিয়া কর্মী, আপনি আগের প্রশ্নে বলেছিলেন, আমি সেটা বলার সুযোগ পাই নাই। মিডিয়ার জন্য সাংবাদিক বান্ধব, তার সময় আপনি দেখেন তার পুরা 2 মেয়াদে কোনো সাংবাদিকের প্রতি তার বিরুদ্ধে কত ধরনের মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে। কোনো দিন তিনি কোনো একটি মিডিয়াকে মিডিয়ার উপর কোনো রকম ক্ষোভ পর্যন্ত তিনি প্রকাশ করেন নাই। সেটা যে মুখে বক্তব্যের মতো দিয়ে, আমরা তো একজনকে দেখেছি কিভাবে সংবাদ সম্মেলনে পর্যন্ত টিপ্পনি কাটতো, নানান ধরনের আক্রমণ করতো, আপনাদের কি এই জানি, আপনাদের কি আছে সেসব, এগুলো তো আমরা শুনেছি। তো সেটা কিন্তু তিনি করেন না। এই জাতীয় প্রেস ক্লাবের যে আমাদের গর্বের প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাব, এটার জমিটা কিন্তু পার্মানেন্টলি আগে শহীদজি আমাদেরকে সেখানে দিয়েছিলেন। শেখ মুজিব চেয়েছিল শিল্পকলার এখানে দেওয়ার জন্য, শহীদজি আমাদেরকে ওখানে দিয়েছেন, ভবন করে দিয়েছেন, কিন্তু জায়গাটা পরিপূর্ণভাবে প্রেস ক্লাবের নামে তিনি স্থায়ী বরাদ্দ, কিন্তু তিনি আরও ভালো করে বলতে স্থায়ীভাবে বরাদ্দ দিয়ে গেছেন কিন্তু এই বেগম খালেদা জিয়া। এবং সাংবাদিকদের আমাদের প্রত্যেকটি, আমি বিএফইউজের মহাসচিব থাকাকালে, প্রেসিডেন্ট থাকাকালে, তারও আগে তিনি আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা তাকে প্রধান অতিথি হিসেবে নিয়ে যেতাম এবং তিনি উপস্থিত থাকতেন। এবং সেখানে সাংবাদিকদেরকে সে মুক্ত সাংবাদিকতা, কখনো তিনি অভিযোগের সুরে বলেন নাই যে আপনারা আমার বিরুদ্ধে, আমার সরকারের বিরুদ্ধে আপনারা তো এগুলা লিখেছেন, কোনোদিন না, নেভার, আমরা কখনো শুনি নাই যে তিনি অভিযোগ করতে সাংবাদিকদের বিরুদ্ধে। অথচ তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা, যত ভিত্তিহীন সংবাদ, এগুলো সবই হয়েছে। কত নেগেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে। আমি স্পেসিফিক, আমি তার যে সাহসিকতার কথা আমার চোখের সামনে দেখি। সাতক্ষীরার কলারোয়ায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য আমরা রওনা করলাম এই পথে। মাদারীপুরে গিয়ে সেখানে বাহাউদ্দিন নাসিম, সে আপনারা জানেন, তার বিখ্যাত কুখ্যাত সন্ত্রাসী, তার গুন্ডা বাহিনী সেখানে ফেরিটা, মাদারীপুরে আমরা ফেরি পার হবো, ফেরিটা সরিয়ে নিয়ে নদীর মাঝখানে রেখে দিছে খালেদা জিয়ার এই গাড়ি বহর যাতে পার হইতে না পারে। সেখানেই থেমে থাকে নাই। একটা পর্যায়ে আমরা যখন ফেরিঘাটে বসে আছি, আমাদের গাড়িটা ছিল একদম ম্যাডামের পরের গাড়ি, আমাদের সাংবাদিকদের 2টা গাড়ি ছিল, সেখানে বৃষ্টির মতো গুলি করা শুরু করলো। একটা ট্রলারে এসে প্রায় 25-30 জন বৃষ্টির মতো গুলি করা শুরু করলো। আমি দেখলাম ধীরস্থিরভাবে, আমরা কয়েকজন, আমরা ম্যাডামের গাড়ির ঠিক পিছনে আমরা দাঁড়িয়ে আছি, আমরা দেখলাম যে ম্যাডামের দিক তাকে, তার মধ্যে কোনো রকম উদ্বেগ, উৎকণ্ঠা, এই পরিস্থিতিতে হলে অন্যরা কি করতেন, অন্য নেতারা কি করতেন, আমার কাছে অবাক লাগে সেই দৃশ্য। আমি চিন্তা করতে, এবং সেখান থেকে সেই পথে যেতে পারলেন না, সেখান থেকে গাড়ি ঘুরিয়ে ঢাকা আসলেন। আমরা ভেবেছিলাম তিনি বাসায় চলে যাবেন, কিন্তু না, তিনি যাবেনই। আবার তিনি সাভারের পথে ওই রাতেই ওখান থেকে ঘুরে এসে আবার সাভারের দিয়ে যাওয়ার জন্য তিনি রওনা করেছেন। আমিন বাজারে আবারও সেখানে ব্লক করে দেওয়া হলো, আমরা যেতে পারি। এই ধরনের তার সাহসিকতার অনেক আমরা একসঙ্গে কাজ করে রাষ্ট্রীয় মর্যাদায় আমরা তাকে বিদায় জানাচ্ছি। যদিও এই বিদায় শারীরিকভাবে তার বিদায়, তিনি তার চেতনা, তার কাজ আমাদের মাঝে রয়ে যাবে। এই ব্যবস্থাটা নিয়ে একটুখানি বলবেন। বিএনপি থেকে তো আপনারা 7 দিনের শোক ঘোষণা করেছেন, রাষ্ট্রীয়ভাবে 1 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, আজ তার নামাজে জানাজা হবে এবং 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আপনারা আসলে আপনাদের সাথে তাদের যে কোলাবোরেশন, সেটা নিয়ে একটু বলেন। এটা আমি এই পর্যায়ে সরকারকে আমার ধন্যবাদ জানাতেই হবে, কারণ আমরা প্রায় বলতে গেলে যখন যে মুহূর্তে তার সেই মৃত্যুর ঘোষণাটা আমাদের করতে হয়েছে, তার পরপরই সরকারের পক্ষ থেকে কিন্তু যোগাযোগ করা হয়েছে এবং আজকে বিশেষ একটা ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে তারা শোক প্রস্তাব নিয়েছেন এবং এই যে রাষ্ট্রীয় শোক পালনের যে কথা যেটা আছে 3 দিনের, এবং আগামীকাল সরকারি যে ছুটির ঘোষণা, এবং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে একজন ভিভিআইপির জন্য যেভাবে তার জানাজা এবং দাফনের ব্যাপারটি হবে, সেটা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে সব কিছু সেভাবে নির্ধারণ হচ্ছে। দল এখানে সমন্বয় করছে, দলের সম্মতি নেওয়া হয়েছে এবং বিশেষ করে পরিবারের পক্ষ থেকে তাদের যে চাওয়াটা ছিল
বলতে গেলে সরকার স্বপ্রণোদিত হয়ে সে কথাগুলো বলেছে, যার জন্য এটা আমাদের কোনো দাবির পর্যায়ে গিয়ে বলতে হয়নি। যেমন আমরা চেয়েছিলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের জন্য যে প্রথাগত কাজগুলো যেভাবে হয়েছে ঠিক তার জন্য সেটারই যেন পুনরাবৃত্তি আগামী দিনে যেন হয়, সেটা তো সেটাই হচ্ছে। সেই মানিক মিয়া অ্যাভিনিউতেই তার নামাজের জানাজা কালকে বাদ জোহর নামাজের পরে হবে এবং সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশেই তাকে সমাহিত করা হবে আর কি। সেটাও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে দিয়েই হবে আর কি। তো আমার মনে হয় যে রাষ্ট্রের পক্ষ থেকে একজন মানুষ যিনি দেশের জন্য এতটা করেছেন, যে কথাটা ভাইরা বলছিলেন আর কি, আমি সেই একটা জায়গায় যাই যে আমরা হয়তো তার এই মূল্যায়নগুলো ওইভাবে করতে পারি নাই, কারণ যে দেশে প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্ট ছিল সে জায়গায় সেখানে সংসদীয় ব্যবস্থাপনায় যাওয়া ওনার জন্য কিন্তু একটা বলতে গেলে একটা দান ছেড়ে দেওয়ার মতো জিনিস। অর্থাৎ তিনি যদি রাষ্ট্রপতি হতে চাইতেন তাহলে তাকে রাষ্ট্রপতির পদে পরাজিত করতে পারে এমন কোনো প্রার্থী বাংলাদেশে আজও নিজের পদকে নিজে ঝুঁকিতে ফেলার সিদ্ধান্তের মতো, অর্থাৎ তিনি নিজে যেচে সেটা নিয়েছেন। আবার যিনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা দিয়েছিলেন তিনি বলতে পারতেন যে ঠিক আছে এটা তো পাশ হলো, পরের সরকারের পরের টার্ম মেয়াদ থেকে এটা কার্যকরী হবে, তা কিন্তু করেননি। উনি ওটাকে আইন হিসেবে সংসদে পাশ করার পরপরই পদত্যাগ করে চলে গেছেন। দল পরাজিত হয়েছে মেনে নিয়েছেন। এই যে মেনে নেওয়ার সংস্কৃতি, এই রাজনৈতিক সংস্কৃতি আমাদের জন্য অনুপ্রাণিত বটে। এবং আগামীকালকে আমরা মনে করছি যে পুরো দেশের মানুষ সমবেত হবেন, আমরা আরেকটা ইতিহাসের সাক্ষী হব। হয়তো আগামী দিনে যে কথাটা আমরা আগে বলতাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে জানাজা সেটি ছিল সর্ববৃহৎ, আগামীকালকে হয়তো সেই বৃহৎ কথাটি আমি অন্যের নামে হয়তো ছাড়িয়ে যাবে। অনেক ধন্যবাদ জনাব কামাল উদ্দিন সবুজ। ছোট্ট করে আপনার কাছ থেকে যদি শ্রদ্ধা জানাতে চান, কিছু বলতে চান, 30 সেকেন্ডে বলে শেষ করব। আমি অত্যন্ত ব্যথাতুর হৃদয়ে আমি বেগম খালেদা জিয়ার এই যে প্রয়াণ আমি স্মরণ করছি এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে পেশাগতভাবে আমার অনেক অ্যাটাচমেন্ট আছে, সময় নেই বলার, সেজন্য বললাম না। তবে ওনার যে এই বিদায় একজন রাজনৈতিক নেতারই বিদায় নয়, এই বিদায় হচ্ছে একটা কিংবদন্তির বিদায়। এই বিদায় বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশের মানুষ না, উনি কিন্তু শুধু বিএনপির নেত্রী না, উনি সারা বাংলাদেশের মানুষের নেত্রী। এই যে চলে যায়, উনি সারা বাংলাদেশের মানুষের ভালোবাসা সিক্ত হয়েছেন এবং আল্লাহ দেখেন ওনাকে কিন্তু অত্যন্ত সম্মানের সঙ্গে আবার নিয়ে যাচ্ছেন কিন্তু, এবং আমরা চাইবো এবং এটা সারা জীবন মানুষ মনে রাখবে এবং ইতিহাসের অংশ হিসেবে হয়ে থাকবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা সঙ্গে ছিলেন আজকে। জন্ম এবং মৃত্যু, জীবন এই পৃথিবীর অমোঘ সত্য এবং সেই সত্যকে উপেক্ষা করার শক্তি আমাদের নেই। তবে কিছু মানুষ সেই জন্ম মৃত্যুর সীমানাকে ছাড়িয়ে অমর হয়ে থাকেন তাদের কাজের মাধ্যমে। বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তেমনই একজন মানুষ। তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকের রাউন্ড টেবিল শেষ করছি। আপনারা ভালো থাকুন।